বিডিআর হত্যার, জুলাই হত্যার যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু বিচার দাবি করছি। বিডিআর হত্যা এটার পূর্ণ তদন্ত দাবি করছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি আমার আপন বড় ভাই, তাকে বিডিআর মিথ্যা হত্যার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গিয়ে মারা হয়েছে। আমরা পারিবারিক থেকে একটা মামলা করা হয়েছে, কিন্তু মামলাটা তদন্তে আছে। এখন আমরা মামলার চেহারা দেখতে পারিনি। মাননীয় স্পিকার, আমার স্বামীকে যখন সন্ত্রাসীরা হত্যা করেছে তখন স্বৈরাচারী সরকার ছিল, যার আসামিদের ছাড়িয়ে দিয়েছে। কিন্তু বর্তমান তো গণতান্ত্রিক সরকার। তবে নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর সমস্ত হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। গত 17 বছরের শিক্ষাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার জায়গা দখল, শিক্ষার্থীদের স্কুল কলেজ বিমুখ করা। আমি মিরপুরে বাসি, আমার একটা স্কুলের অভিভাবকরা আমাকে ওখানে নিয়ে গেলেন বনি কানুন স্কুলে। সেইখানে স্কুলে গিয়ে দেখা গেল 7.5 কাঠা জমি কোনো একটা সংগঠন দখল করে ফেলছে। সেখানে আলাদা পার্সোনাল গেট করা হয়েছে, পার্সোনাল অফিস করা হয়েছে, নেট ভাড়া দেওয়া হয়েছে। স্কুল কমিটি, স্কুল শিক্ষক কেউ জানে না। মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব প্রত্যেকটা স্কুলে যাতে অডিটের ব্যবস্থা করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ওষুধের কাঁচামাল, ফিল্টারের কর সূত্র থেকে শুরু করে আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা ডায়ালিসিস করে, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের এই চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিডিআর হত্যার, জুলাই হত্যার যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু বিচার দাবি করছি। বিডিআর হত্যা এটার পূর্ণ তদন্ত দাবি করছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি আমার আপন বড় ভাই, তাকে বিডিআর মিথ্যা হত্যার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গিয়ে মারা হয়েছে। আমরা পারিবারিক থেকে একটা মামলা করা হয়েছে, কিন্তু মামলাটা তদন্তে আছে। এখন আমরা মামলার চেহারা দেখতে পারিনি। মাননীয় স্পিকার, আমার স্বামীকে যখন সন্ত্রাসীরা হত্যা করেছে তখন স্বৈরাচারী সরকার ছিল, যার আসামিদের ছাড়িয়ে দিয়েছে। কিন্তু বর্তমান তো গণতান্ত্রিক সরকার। তবে নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর সমস্ত হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, মাদক একটি সামাজিক ব্যাধি। আমরাও মাদককে না বলি, মাদক থেকে মুক্তি চাই। মাদক শুধু একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে। মাদকের অভিযান পরিচালনা করার জন্য মিরপুর, শাহালি, বাগদাদ রাদিয়াল্লাহু সাল্লাম মাদার শরীফে 14 মে 2026 আল্লাহু আকবার বলে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন্ধ শিল্প কারখানা চালু করার সিদ্ধান্ত বর্তমানের সরকারের দৃষ্টান্তমূলক পদক্ষেপ। এতে সংস্থানের সৃষ্টি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেউলিয়া ও প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু হবে। মিরপুরে বাংলাদেশের ইনসুলেট অ্যান্ড স্যানিটারি ফ্যাক্টরি লিমিটেডের 2টি ক্লিন সম্পূর্ণভাবে বন্ধ আছে, কোনো প্রকার গ্যাস সাপ্লাই নাই। বর্তমানে এই ফ্যাক্টরিতে বিভিন্ন অবস্থান থেকে 78 কোটি টাকার অর্ডার আছে, কিন্তু এর কাঁচা মাল আসে বিজয়পুর থেকে। 5 বছর ধরে এই বিজয়পুরের মাটি আসছে না, এটা বন্ধ আছে। মাননীয় স্পিকার, ক্রীড়া একটি পেশা, যার উপর অপেক্ষা করে পেশাগত স্বীকৃতি দেওয়া হয়েছে ক্রীড়াকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 300 জনকে ভাতা এবং কার্ড প্রদান করেছে 1 লক্ষ টাকা করে। এটা পরবর্তীতে 500 জনকে দেওয়া হবে। শুধু তাই না, নতুন 20 স্পোর্টস ইউনিয়ন থেকে উপজেলা, জেলা
থেকে বিভাগ ও জাতীয় পর্যায়ে শেষ হবে। এতে করে খেলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে। চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 1 মিনিটে আপনি কনক্লুড করেন। প্লিজ 2 মিনিট দেন তাহলে। আচ্ছা, 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা রোডে যুদ্ধ আহতদের জন্য শহীদ পরিবার বসবাস করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25শে মার্চ 1980 সালে ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে 1991 সালে 1 ডিসেম্বরে বেগম খালেদা জিয়া এটা ভিত্তি স্থাপন করেছিলেন। আমি ওইখানকার কাউন্সিল থাকা অবস্থায় আমি ওইখানে যাতায়াত ছিল, সেখানে পুকুর ছিল, মুক্তিযোদ্ধারে ভালোভাবে বসবাস করত। স্বৈর সরকারের পুকুর থেকে শুরু করে যাবতীয় যা ছিল রাস্তাঘাট সব ভুয়া মুক্তিযুদ্ধ নামে বরাদ্দ দিয়ে বিক্রি করে দিয়েছে। 400 মুক্তিযোদ্ধা অমানবিক জীবনযাপন করতেছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হাসপাতাল স্থাপনা করেছিলেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়া হাসপাতালটা স্থাপনের ভিত্তি স্থাপন করেছেন দেখে সেই হাসপাতালটা ট্রাস্ট আধুনিক হাসপাতাল শুধু স্থাপনে রয়ে গেছে। এই হাসপাতালটা কোন রুগী আর ডাক্তার চেহারা দেখেনি। বর্তমান সরকারের হাসপাতাল 100 বেডের যে হাসপাতালের উন্নয়ন করার কথা ছিল, আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো এটা পর্যবেক্ষণ করে এইখানে ওই স্থাপনাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, দারুসালাম থানার অধীনে 2য় কলোনি, 1ম কলোনি, 3য় কলোনির খাজনা নেওয়া হচ্ছে না। এতে বৈধ ব্যবসায়ী বাড়ির মালিকরা কোনো ধরনের খাজনা দিতে পারছে না, বিক্রি করতে পারছে না, ঋণ নিতে পারতেছে না। এটা আমি ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু প্রবৃত্তির বাজেট নয়, একটি সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন ও মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। আমি আশা করি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের বিদ্যমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি। বাজেট ঘোষণার পর 10 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের, নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুসাম্মদ তাহসিনা রুশদীর। মুসাম্মদ তাহসিনা রুশদীর, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আমি আরও স্মরণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি যে যেদিন বাজেট ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, কিন্তু এবছরেই এর ব্যতিক্রম ঘটেছে যে বাজেট ঘোষণার পর 10 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের, নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। এটি নিঃসন্দেহে সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। মাননীয় স্পিকার, বর্তমান আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিগত ফ্যাসিস্ট আমলের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের সম্পদের অপব্যবহারের ফলে অর্থনীতি নানা ধরনের চাপ ও সংকটের মুখোমুখি হয়েছে। বিষয়টি সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, এমন এক বাস্তবতায় কোন খাতকে অগ্রাধিকার দিয়ে সমাধান শুরু করা হবে সেটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে
বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা হ্রাস করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে আগামী অর্থবছরের জন্য 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী অর্থনীতির বিকাশ, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 10টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। এসব অগ্রাধিকার দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সহায়ক হবে। বিশেষ করে শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই নীতিগত দিক নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের ABC ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের প্রস্তাব এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং সম্মানেরও বহিঃপ্রকাশ। তবে একই সঙ্গে আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি মানবিক বিষয়ে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই বাজেটে নারী শিক্ষা, ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদেরকে বিনামূল্যে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ কেবল একটি শিক্ষা কর্মসূচি নয়, এটি একটি দূরদর্শী রাষ্ট্রীয় বিনিয়োগও বটে, যা নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং একটি দক্ষ মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক।